নোয়াখালীতে এনসিপির পথসভায় হামলার অভিযোগ, হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন আহত। কুমিল্লার ১৪ গ্রামে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, মন্তব্য তারেক রহমানের। ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান বিএনপি নেতাদের। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপি আহ্বায়ক নাহিদের। সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই, দাবি সার্জিসের। শুরু হলো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে ফেরি যুগ, সম্ভাবনার নতুন দুয়ার খোলার সাক্ষী হলেন ডক্টর ইউনূস সহ ৬ জন উপদেষ্টা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবেয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। এতে মাসুদ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে এই হামলার ঘটনাটি ঘটেছে। এই হামলার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছে হান্নান মাসুদ। ঘটনা সম্পর্কে তিনি বলেছেন যে বিকেলে নেতাকর্মীদের নিয়ে জাহাজমারা বাজার গণসংযোগ করছিলেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল হান্নান মাসুদ সহ জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। সে সময় পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এদিকে হামলার বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন যে আওয়ামী লীগের পদধারী পলাতক সন্ত্রাসীদের নিয়ে হান্নানকে মিছিল করতে দেখে তাদের বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে ইফতার শেষ করে আমি যখন মানুষজনের সাথে কথা বলছিলাম, তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। সে হামলার পরে আমাদের অগণিত মানুষ আহত হয়, আমি নিজে আহত হই। নোয়াখালীর হাতিয়াতে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে দলটির কর্মী সমর্থকরা। রাত ১২টায় রাজধানীর বাংলা মোটর এলাকাতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। এই সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে স্থানীয় বিএনপি নেতারা এই হামলায় জড়িত ছিল। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। বলেছেন ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই সময় এই বাংলাদেশ আমরা চাইনি। এই নতুন বাংলাদেশে কেউ কারো উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করবে, সেই বাংলাদেশ আমরা চাইনি। আগামী দিনে যদি আপনারা এইদিকে হাঁটেন, জনগণ কিন্তু আপনাদের মেনে নেবে না। অনতিবিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। কুমিল্লার ১৪ গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে ১৪ গ্রাম পৌর মিলনায়তনে কামরুল হুদা গ্রুপ এবং হিরণ মোল্লা জুয়েল গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। দুপুরের সভা উপলক্ষে পৌর মিলনায়তনে গিয়ে অন্য গ্রুপের নেতাকর্মীদের ঢুকতে বাধা দেয় কামরুল গ্রুপের অনুসারীরা। এতে ক্ষুব্ধ হয়ে বাকবিতণ্ডা পরে সংঘর্ষে জড়ায় হিরণ মোল্লা জুয়েল গ্রুপ। এ সময় উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। পরে ১৪ গ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদার দাবি যে সংঘর্ষে তার নেতাকর্মীরা জড়িত নয়। জামালপুরে ইউনিয়ন যুবদলের কমিটি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন সেখানে প্রায় ৭ জন। সোমবার বিকেলে দেওয়ানগঞ্জের পারারামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে যে ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতাদের সাথে কথা কাটাকাটি হয় পদবঞ্চিত নেতাকর্মীদের। এক পর্যায়ে হাতাহাতি, পরে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করেছে স্থানীয়রা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধ থেকে জনগণকে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন। বলেছেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে। এ সময় বিএনপি নেতারা বলেছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই, বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রয়েছে। সাংবাদিকদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরো লড়বো। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষিত করতেই সেনাবাহিনীকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে, এটার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকতে পারে না। এটার পিছনে উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। সচিবালয়ের ভিতরে যারা আমাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। ইফতার আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তুলে ধরেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা। আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত চলছে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। বিএনপি ক্ষমতা এলে ৩১ দফার আলোকে গণমাধ্যম কমিশন করার কথা জানান বিএনপি নেতারা। এই সকল বিষয়ের কারণে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি শুধু একটি দল নয়, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা, এমন দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এদেশের তরুণদের নজিরবিহীন ত্যাগের মাধ্যমে জুলাই অভ্যুত্থান সফল হয়েছে। এদিন নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন নাহিদ। দাবি জানিয়েছেন এ সময় যে আওয়ামী লীগ নিষিদ্ধের। রাজধানীর একটি হোটেলে বিদেশি কূটনীতিকদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির ইফতার, যাতে যোগ দেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। আয়োজনের প্রধান অতিথি নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে কেবল একটি দল হিসেবে না দেখে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা হিসেবে দেখার আহ্বান জানান। এ সময় তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। When citizens lose faith in their political system, they do not remain silent forever. They rise, they fight, and they dream. And that is why we are here. The National Citizen Party was born out of necessity, the necessity of a new political settlement that can deliver the justice, reform, and constitutional transformation demanded by our people. ইফতার অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র হওয়া দরকার, বহুদলীয় গণতন্ত্র, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রে যেন কোনোভাবেই কোনো ফ্যাসিস্ট শক্তি তাদের অংশগ্রহণ করতে না পারে। এই কারণে বিচারিক যে প্রসেসের মধ্য দিয়ে যাওয়া দরকার, অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রসেস মেনটেন করবে। এদিকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দলটির নিবন্ধন বাতিলের দাবি করেন তিনি। গত 15 বছরের যে গণহত্যা, গুম এবং জুলাই হত্যাকাণ্ড, এত কিছুর পরে তারা আসলে রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হতে পারে না, বরং সরকারের উচিত, এবং আমরা সেই দাবি জানাচ্ছি যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে
এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন নাহিদ ইসলাম। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নেই বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ব্যক্তিগতভাবে নিজেদের দৃষ্টিকোণ আলাদা হতে পারে, তবে সেটা দলীয় কোন্দলের দিকে গড়াবে না। দুই নেতার পোস্টের পর দলীয় ফোরামে আলাদা আলোচনাও হয়েছে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসনে চাপ দেওয়ার অভিযোগ তুলে ২১ মার্চ মধ্যরাতে পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরদিন এর সঙ্গে কিছুটা দ্বিমত প্রকাশ করে পোস্ট দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেনাপ্রধানের সাথে ওই বৈঠকে তিনিও ছিলেন। সার্জিসের পোস্টে কমেন্ট করে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, গুরুত্বপূর্ণ দুই নেতার এমন অবস্থান এনসিপিকে বিতর্কিত করছে। সেনা প্রধানের সাথে হাসনাত সার্জিসের সাক্ষাতের আগে দলকে না জানানোর অভিযোগও রয়েছে। তারা দুজন ব্যক্তিগত তাদের যোগাযোগ আছে, তো সেই ব্যক্তিগত যোগাযোগই তারা গেছেন। এটা আমি আগে বললাম যে দলের কোনো ব্যাপার ছিল না। নতুন দলের শীর্ষ নেতাদের মধ্যে বিভেদ ও মতানৈক্যের প্রশ্ন উঠেছে। নীলফামারীতে এ নিয়ে মুখ খুললেন সার্জিস আলম নিজেই। বললেন, নিজেদের মধ্যে এ নিয়ে কোনো বিভেদ নেই। আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না। আর হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশন রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল। তার পুরো বক্তব্যের সাথে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না। পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, রাজনীতিতে ব্যক্তিগতভাবে একেকজন নানা দৃষ্টিকোণ থেকে কথা বলতে পারেন, এতে দলের ঐক্য নষ্ট হবে না। যেটাই ঘটুক, ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে একটা আলোচনা হয়েছে। তো সেখান থেকে আমি মনে করি যে দুজন দুইভাবে, যেহেতু দুজন আলাদা ব্যক্তি দুজন আলাদাভাবে ঘটনাটা রিড করেছেন, এটা খুবই সম্ভব। এখন এটা নিয়ে আমি মনে করি না যে যেভাবে পরবর্তী আলোচনাটা হচ্ছে, যেটা সেনাবাহিনী বনাম ছাত্র বা সেনাবাহিনী বনাম এনসিপি, এরকম কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না। তুষার জানান, হাসনাত সার্জিসের পোস্টের পরে দলীয় ফোরামে বিষয়টি আলোচনা হয়েছে। সবাই একমত, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কারো দ্বিমত নেই। আমরা এই প্রশ্নে কি অবস্থান নেব এবং আমরা সবাই যে প্রত্যেকে ডিফেন্ড করছি, প্রত্যেকের পাশে থাকবো, এই জিনিসটি আলোচনা হয়েছে। এনসিপি নেতা তুষার দাবি করেন, তারা অন্য দলের চেয়ে ভিন্ন, এখানে বহুমত প্রকাশের সুযোগ রয়েছে। আবার অনেকে আমাদের মতো অন্তর্গত দেখতে খুব চায়, এখান থেকে এটা ঘটছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে জরুরি অবস্থা জারির গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেছেন যে এই নিয়ে বলার কিছু নেই। দাবি করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ধরনের গুজবে পাত্তা না দেওয়ার কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর বিএনপি নেতা রিজভী আহমেদ প্রধান উপদেষ্টার বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থেমে নেই যৌথ বাহিনীর অভিযান। আগের চেয়ে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে ও স্বাভাবিক বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরও দেশের সার্বিক পরিস্থিতির নানা সমীকরণে রবিবার রাত থেকে জরুরি অবস্থা জারির গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্বরাষ্ট্র সচিব একে গুজব হিসেবেই দেখছেন। এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবে। গুজব নিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও। বলেন, গুজব ছড়াচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, কোনো গুজবে কান দেওয়ার সময় নেই। ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা, এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে, মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে, আবার প্রত্যেক দিন পালাওয়ের স্লোগান দিচ্ছে। অ্যান্টি প্রোপাগান্ডা সেল করা উচিত, কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে, জনমতকে বিভ্রান্ত করে। বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। খুব পরিকল্পিতভাবে কনসাল্টেড ওয়েতে পরাজিত ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ডটি করছেন। রিজভী আহমেদ সাম্প্রতিক সময়ে কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে।
এ সাহস পায় কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছেন? ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখতে সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন রিজভী আহমেদ। কিন্তু তা না করে তাদের আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে রেমিটেন্স পাঠিয়ে সন্দ্বীপের প্রবাসীরা বিশাল ভূমিকা রাখছেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে চট্টগ্রাম সন্দ্বীপ সাগরপথে ফেরি চলাচল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা একথা বলেছেন। প্রধান উপদেষ্টা প্রত্যেককে নিজ নিজ উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, সন্দ্বীপকে নৌবন্দর ঘোষণা, কুমিরা এবং গুপ্তছড়া ঘাট উন্মুক্ত, ঢাকা কুমিরা বাস চালু, ফেরিঘাট এলাকায় সড়ক নির্মাণ এবং নৌপথ নিয়মিত ড্রেসিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাবে হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত শুরু হয়েছে আগাম টিকিটের ঈদ যাত্রা। কমলাপুর রেল স্টেশনে ঈদ যাত্রায় নেই তেমন কোনো ভিড়। সকাল থেকেই কিছু ট্রেন সময় মতো ছেড়ে গেলেও ঘণ্টাখানেক করে দেরি করছে বাকি ট্রেনগুলো। যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যদিও রেল কর্তৃপক্ষ বলছে যে ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যে। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে শহর ছাড়তে শুরু করেছে মানুষ। এই মিছিলে আছেন আগেভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা, অনেকে আবার ছুটি পরে পেলেও পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভিড় বাড়ার আগেই। ঈদে ছুটি পেয়েছি অনেক আগেই, অনেক ভালো লাগতেছে, নিজের বাড়িতে যাচ্ছি এতদিন পরে। ফ্যামিলিকে আগে পাঠিয়ে দিচ্ছি, দেন আমি অফিস শেষ করে যাব। বরাবরই ঈদের যাত্রায় ছোটদের খুশিটাই বেশি। ঈদে গ্রামের বাড়িতে গিয়ে কি কি মজা হবে চলছে তারই জল্পনা কল্পনা। বাড়িটাই তো সুন্দর, কিন্তু ঈদের সময় নতুন জামা পরব দেখেই তো সুন্দর লাগে। আমি ঈদ করতে বগুড়া যাচ্ছি, আমি অনেক খুশি। অগ্রিম টিকিটের রেলযাত্রা শুরুর দিনেও ভোগান্তি পিছু ছাড়েনি যাত্রীদের। বগি আছে, নাম্বার নেই, গাড়ি আছে, ইঞ্জিন নেই, ইঞ্জিন থাকলেও যান্ত্রিক সমস্যা। নির্ধারিত সময়ের 2.25 ঘন্টা পর যাত্রা করে বুড়িমারি এক্সপ্রেস। যেহেতু অনেকক্ষণ সময় অপেক্ষা করছি, এজন্য একটু খারাপ লাগছে। আমাদেরকে বলুক, আমরা বাড়াই দিব, সেবার মান উন্নত করুক। যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে পড়েন কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেসের যাত্রীরাও। এই দেখতেছি আমরা, দেখি আগে তো বলা যায় না কিছু, আগে দেখি সাড়ে থেকে গড় করতেছে 7টা ছাড়ানোর কথা, এর মধ্যে না, এই গড়ি করে 4টের সময় আমরা রওনা দিছি রাত্রি, আর এখন কয়টা বাজে, একটু তো কষ্ট হচ্ছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সদা তৎপর রেলওয়ে, জানান স্টেশন ম্যানেজার। ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ব্যবস্থা। বিনা টিকিটে কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে সেই ব্যবস্থা আছে। আর টিকিটধারী যাত্রীরা যাতে ট্রেনে উঠতে পারে সেই জন্য সর্বোচ্চ সচেষ্ট আমরা আছি। ট্রেনের হুইসেল বাজার সাথে সাথেই হয়তো তাদের ভোগান্তির কথা ভুলে গেছেন যাত্রীরা। সেই সাথে এখন অপেক্ষার পালা, কখন ট্রেন গন্তব্যে পৌঁছাবে, কখন তারা পৌঁছাবেন বাড়ি। প্রিয় মুখগুলোকে কাছ থেকে দেখার আনন্দ হয়তোবা ভর করেছে এখন থেকেই। সবার ঈদ যাত্রা সুন্দর হোক, নিরাপদ হোক, সকলে মিলে মহা আনন্দে কাটান এবারের ঈদ। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে বিজয়নগর শ্রম ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকেরা। বিকেলে শ্রম ভবনের সামনে দুই পাশের রাস্তায় অবরোধ করে প্রায় 2 ঘন্টার মতো অবস্থান নেয় এই শ্রমিকেরা। এ সময় উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলছেন যে শ্রমিকদের 2 মাসের বেতন এবং স্টাফদের 5 মাসের বেতন এবং ঈদের বোনাস এখনো পর্যন্ত দেয়নি কর্তৃপক্ষ। বারবার যোগাযোগ করা হলেও মেলেনি কোনো আশ্বাস। যতক্ষণ না পর্যন্ত বকেয়া বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। আমরা 15 দিনের খোরাকি ভাতা পাই, 3 মাসের স্যালারি পাই, ঈদ বোনাস, ছুটির টাকা, এগুলো সব আমাদের লাগবে। আমরা যখন ফোন দিই কাউকে খুঁজে পাচ্ছি না। আমাদের ফ্যাক্টরি থেকে যত মাল জিনিস ছিল সবগুলো নিয়ে চলে গেছে। আমাদের বকেয়া পাওনা দাবি এবং আমাদের ছুটির টাকা বেতনগুলো আমাদের দিয়ে দিলে আমরা রাজপথ ছেড়ে দেব।
ক্রিকেট মাঠে অলৌকিক ঘটনার মুখোমুখি ক্রিকেটার তামিম ইকবাল খান। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর কিছু সময়ের জন্য পালস ছিল না তার। বিকেএসপি থেকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এনজিওগ্রামের পর হার্টে বসানো হয়েছে তার রিং। শেষ খবর পর্যন্ত তামিমের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সাথে। তবে এখনো পর্যন্ত তাকে শঙ্কা মুক্ত বলেননি চিকিৎসকরা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী সহ ছুটে যান বাকি কর্তারা। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা স্থগিত করে সভাপতি ফারুক আহমেদ সহ আসেন বাকি পরিচালকরাও। আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। ম্যাচ শুরু হওয়ার প্রায় 30-40 মিনিট পরে মডার্ন টিমের এনাম ফিজিও উনি আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বলতে তামিম ইকবাল একটু পেইন ফিল করতেছে, সো আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। আসার পরে যখন এখানে তাকে অ্যাডমিট করায় ফার্স্টে, তো চিকিৎসা চললো। তো তামিম নিজে থেকেই বলছে, যেটা ওরা আমাকে বলল, যে ও এখন ঢাকা এভার কেয়ারে যাবেন। এদিকে তারেক রহমানের নির্দেশে হাসপাতালে গিয়ে তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে যায়। সেখানে তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কথা বলেছেন তার পরিবারের সাথে। জনাব তারেক রহমানের নির্দেশে আমি ছুটে আসছি এখানে তামিমের খোঁজ খবর নেওয়ার জন্য। তো তার পরিবার সাথে এখানে ভিতরে যতটুকু জানতে পারলাম যে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেফতার এবং তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। জনবল বাড়ানোর তাগিদ দিয়েছেন আদালত। এদিন কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি অভিযোগে 9 জনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় পুলিশের সাবেক 3 কর্মকর্তাকে। 2016 সালে হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর প্রথম জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান হয় ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে। পুলিশ তখন বলেছিল সেখানে মারা যাওয়া 9 জনই দুর্ধর্ষ জঙ্গি। প্রায় 9 বছর পরে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে তারা কেউ জঙ্গি ছিলেন না। আগেই ধরে এনে গুলি করে মেরে সাজানো হয়েছিল অভিযান নাটক। 9 জনকে হত্যা মামলাটি বিচারাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই মামলায় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সাবেক 3 কর্মকর্তা, সাবেক আইজি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে। আদালতে প্রসিকিউশন দাবি করে শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দল বা ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের ধরে জঙ্গি হিসেবে দেখিয়ে খুন করা হতো। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন। শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচারকরা মামলার সংখ্যা ও তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। প্রয়োজনে দক্ষ ও সৎ জনবল আরও বাড়ানোর তাগিদ দেন তারা। যে এত বড় তদন্ত, মানে এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। তা আমরা যেটা জানিয়েছি যে আমরা তো মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি। আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টার মাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে। এই দিন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণের উপর দফায় দফায় গুলির মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দেওয়ার দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল। বর্তমানে ট্রাইব্যুনালে 23টি মামলা বিচারাধীন, এর মধ্যে শুধুমাত্র 1টি মামলার তদন্ত শেষ হয়েছে। এদিকে 7.5 মাসেও বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ট্রাইব্যুনালের সামনে ক্ষোভ জানান জুলাইয়ে শহীদ পরিবারের সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সাভারের চলন্ত বাসে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঢাকা আরিচা মহাসড়কে এই ঘটনাটি ঘটেছে। যাত্রীরা জানিয়েছে যে বাসটি মহাসড়কের রেডিও কলোনিতে পৌঁছালে যাত্রী বেশে কয়েকজন ব্যক্তি বাসে ওঠে। এরপর অস্ত্রের মুখে বাকিদের জিম্মি করে লুটে নেয় তাদের মোবাইল, মানিব্যাগ সহ মূল্যবান সব জিনিসপত্র। এরপর C&B স্ট্যান্ডে পৌঁছালে
বাস থেকে নেমে পালিয়ে যায় তারা। বাসে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিষয়টি তার সহপাঠীদের জানালে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বাসটি আটক করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে চালক, হেলপার এবং কন্ডাক্টরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মার্কেটের আইল্যান্ডের এখান থেকে 5 জন উঠছিল, একটা মনে হয় বিহারি ছেলে আছে ওখানে, আর 3টা ছোট ছোট বাচ্চা, আর একটা এসে একটু আমাদের মতো এরকম ইয়ং। সবার হাতে একটা করে ছুরি ছিল, একজন হাতে ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে সব অস্ত্র ছিল আর কি। আমার পিছনের লোকটার থেকে সম্ভবত টাকা বাকি নিয়ে পরে 100 টাকা খালি ছুরি ভেসে দিচ্ছে, এটুকু শুধু দেখছি। কন্ট্রাক্টর আমার কাছে ভাড়া নেওয়ার পরেই কন্ট্রাক্টর একদম পিছনে আমার কাছে ভাড়া নিয়েছে, নিয়ে একদম সামনে চলে এসেছে। ওরা যে উঠে কার্যক্রম শুরু করেছে কন্ট্রাক্টর সামনে চলে এসেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংগঠন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিগত 16 বছরে ফ্যাসিবাদী শাসনের সময় সব গুম, হত্যা, খুনেও বিচার দাবি করে শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি জুলাইয়ের হত্যার বিচার ধীরগতি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতিতে রাখা যাবে না উল্লেখ করে শহীদ পরিবারের সদস্যরা বলছেন যে আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন হতে হবে। বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না। আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেল, এখনো কেন আমাদের সন্তানদের বিচারের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আমাদের ছেলেরা রক্ত দিচ্ছে, রাখলে আমরা শহীদের মায়েরা রক্ত দেব। আমরা কোনো এই দেশে ইলেকশনও চাই না। আগে বিচার, তারপর সংস্কার, তারপরে হবে নির্বাচন। সিলেটে সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সন্ধ্যায় নগরীর চৌহাট্টা এলাকাতে এই ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষই ওসমানী মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সেখানে আবারও সংঘর্ষে জড়ায় তারা। এ সময় জরুরি বিভাগ সহ পুরো হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করেছে। অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটন এবং তার স্ত্রীর বিরুদ্ধে ৭১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 232 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে 2টি মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক জানিয়েছেন, দুর্নীতিবাজদের বিদেশে থাকা সম্পদ জব্দে কাজ চলছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছে নির্বাচন করার জন্য। সেও নৌকা প্রার্থী, আমিও নৌকা প্রার্থী। নুরে আলম চৌধুরী লিটন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। পদ্মা সেতু প্রকল্পে জমি অধিগ্রহণে ভুয়া মালিক সাজিয়ে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগ লিটন চৌধুরীর বিরুদ্ধে। আজকে আমরা আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রী পট পরিবর্তনের পর লিটন চৌধুরীর অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অনুসন্ধান করে 57 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া তার 8টি ব্যাংক হিসাবে 232 কোটি 11 লাখ টাকার লেনদেনের তথ্য মিলেছে। লিটনের স্ত্রী জিন্নাতারা পারভিনের বৈধ কোনো আয়ের উৎস নেই। তারপরও আছে 13 কোটি 81 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। 57 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং তার নামেও ব্যবসা 8টি ব্যাংক হিসাবের মাধ্যমে 232 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, দুর্নীতিবাজদের বিদেশে গড়া সম্পদ জব্দে আইনি প্রক্রিয়ার কাজ চলছে। দেশে এবং বিদেশে যে সম্পদের জব্দের বা ক্রোক অবরোধের আদেশ আপনারা দেখছেন, এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন। এছাড়াও সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। পাশাপাশি 31তম বিসিএস এর নিয়োগে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটিও গঠন করেছে সংস্থাটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নববর্ষের ঐকতান
ফ্যাসিবাদের অবসান এই স্লোগানে এবার নতুন বছর বরণ করবে ভিন্নভাবে। শুধু বাঙালি নয়, মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। প্রথমবারের মতো পহেলা বৈশাখের আয়োজন হবে 2 দিন ব্যাপী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে এসব কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি বলেছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা করা হয়নি। পহেলা বৈশাখ লোকজের সঙ্গে নাগরিক জীবনের সেতুবন্ধন। নগর কিংবা গ্রামীণ জীবন, নববর্ষ এক সুতোয় বেঁধেছে এই মানচিত্রের সব জাতিগোষ্ঠীকে। ধর্ম বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে বরণ করে নেয়। বিভিন্ন নৃগোষ্ঠী নিজেদের মতো উদযাপনে মাতে দিনটিকে ঘিরে। তবে এবার নতুন বছর বরণে কিছু পরিবর্তন আসছে। শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে বৈঠক করে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ অংশীজনরা। ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বৈঠক শেষে তিনি বলেন, এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক। শুধুমাত্র বাঙালিদের নিয়ে নয়, একই শোভাযাত্রায় থাকবে সব জাতি গোষ্ঠী ও সংস্কৃতির অংশগ্রহণ। এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে। এবং আরেকটা কথা বলতে পারি, এবার উদযাপনটা 2 দিন ব্যাপী হবে। চৈত্র সংক্রান্তির আয়োজন থাকবে, পয়লা বৈশাখের আয়োজন থাকবে জাতীয়ভাবে। তার মধ্যে এই শোভাযাত্রাও একটা আয়োজন। এর সঙ্গে এখন আরও অনেকেই যুক্ত হবে, যে বিভিন্ন জাতিগোষ্ঠী, তাদের সাংস্কৃতিক টিম এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারাও যুক্ত হচ্ছে এটার সঙ্গে। ফলে এটা ইজ গোয়িং টু বি বিগার, বেটার অ্যান্ড মোর কালারফুল। জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকের মিটিংয়ে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সিদ্ধান্ত এই বিষয়ে কোনো কিছুই নেওয়া হয়নি। শোভাযাত্রার মধ্যে কি কি থাকবে, আমরা কিভাবে এটা প্রেজেন্ট করব, কিভাবে কোঅর্ডিনেশন করব, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর পারফর্মাররা আসবে, তাদেরকে আমরা কিভাবে আনবো, জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসব পরিকল্পনার বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে তা নিয়ে একাধিক কমিটি করা হবে। ইয়েস, থ্যাংক ইউ। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জুমারবাড়ি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে 8 নম্বর জুমারবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ নাহিদুজ্জামান নিশাদ। তিনি বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে এই মুহূর্তে নির্বাচন প্রয়োজন। সামনে রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সব নেতাকর্মীদের সুসংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আলোচনা শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। নরসিংদীতে পৌর বিএনপির উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেছেন, বিগত 17 বছর আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন সহ অগণিত মিথ্যা মামলা সহ্য করেছে তৃণমূলের নেতাকর্মীরা। সে সময় যারা শত কষ্ট সহ্য করেও দলের পাশে ছিল, তারাই ত্যাগী নেতা। রাজপথে থাকা সেই সকল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন তারা। অনুষ্ঠানে বিএনপির বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকা জেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকাতে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান। এ সময় কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণ শেষে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই বলেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নিয়েছেন তিনি। এ সময় কয়সার আহমেদ বলেছেন যে দীর্ঘ 17 বছর দেশকে শোষণ করেছে একটি অগণতান্ত্রিক সরকার। গণ অভ্যুত্থানে তাদের পতনের পর দেশে অন্যায় অরাজকতা চলছিল। খুব দ্রুত সেসব বন্ধ করতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন প্রয়োজন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই সংস্কার না বলে যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার যখন আসবে তখনই সবকিছু স্মুথ হয়ে যাবে, তখন আইন শৃঙ্খলা অবস্থা সবকিছু স্টেবল হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে জমজমাট ঈদ বাজার। নিজের পছন্দের পোশাক এবং প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে ক্রেতাদের ভিড় বাড়ছে দেশি বিদেশি বিপণী বিতানগুলোতে। বাহারি রং এবং বৈচিত্র্যময় নকশার পোশাকের পসরা সাজিয়ে ঈদ উপলক্ষে রমরমা ব্যবসা চলছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন সবচেয়ে বড় বিপণী বিতান আল বারাকা হাইফার মার্কেটে। এই দেশটির বিভিন্ন স্থানে আল বারাকা গ্রুপের 16টি ব্যবসা প্রতিষ্ঠানে উপচে পড়া ভিড় প্রবাসীদের। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। বিশ্বব্যাপী মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে ওমানের রাজধানী মাস্কাটের হাইফার মার্কেটে আল বারাকা গ্রুপ সহ সব ধরনের ছোট বড় বিপণী প্রতিষ্ঠানে জমে উঠেছে কেনাকাটা। বাংলাদেশি যে কোনো ধরনের পণ্য আপনি পাবেন, সেটা খাওয়ার দাওয়া হোক, পোশাক হোক, বিউটি আইটেম হোক, এভরিথিং, যেখানে হাউস হোল্ড আইটেম সবকিছু বাংলাদেশ। আমাদের শপে আপনি যদি বলেন যে আমাদের 60% কালেকশন বাংলাদেশ থেকে। আমাদের গ্রাহকদের খুশি, আমাদের খুশি, আমাদের গ্রাহকরা এত খুশি। আপনি আজকে দেখেন, আজকে মনে হচ্ছে যেন এখানে চান রাইড। ছেলেদের বলেন, মেয়েদের বলেন, বাচ্চাদের বলেন, অনেক সুন্দর কালেকশন নিয়ে আসছে আল বারাকা। 20 রিয়ালে 5 রিয়াল অফার দিচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে লোভনীয় অফার। একই ছাদের নিচে পরিবারের সকলের পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় সব রকম পণ্য পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। ঈদ উপলক্ষে মূল্য ছাড়ের পাশাপাশি পাচ্ছেন বিভিন্ন অফার। ঈদের কেনাকাটা করতে দূর দূরান্ত থেকে প্রবাসীদের ভিড় বিভিন্ন বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানে। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে যতটুকু আশা করেছি ইনশাআল্লাহ তার চেয়ে ভালো পেয়েছি। পাঞ্জাবি লো কোয়ালিটির থেকে হাই কোয়ালিটি পর্যন্ত খুব ভালো পাঞ্জাবি কেনাকাটা করে এই জায়গায় সন্তুষ্ট আমাদের। বর্তমানে ওমানের বিভিন্ন এলাকায় রয়েছে আল বারাকা গ্রুপের অন্তত 16টি বিপণী বিতান। প্রবাসীদের মনমতো সেবা প্রদান করতে পেরে খুশি প্রতিষ্ঠানটির কর্মীরা। ভবিষ্যতে ওমানে প্রতিষ্ঠানটির আরও শাখা খোলার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। সাবরিনা নুসরাত। ওমানে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গোল্ড লিংকের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দেশের প্রবাসীদের সৌজন্যে এই আয়োজন করা হয়েছে। রাজধানী মাস্কাটের একটি রেস্তোরাঁতে এই আয়োজনের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ মোর্শেদ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সেখানে অপর দুই মালিক মোহাম্মদ রবিউল হাসান এবং হোসাইন মোহাম্মদ তানজিম। এ সময় বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম এবং ওয়ার্ল্ড সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী, সৈয়দ তানভীর আহমেদ সহ বিভিন্ন পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন সেখানে। বাংলাদেশের প্রতিষ্ঠানটি 24 ক্যারেট স্বর্ণের বার বিক্রি এবং প্রবাসীদের মাঝে উদ্যোক্তা সৃষ্টি করতে কাজ করছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয় সেখানে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আপনি কিভাবে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি গুলো পেতে পারেন ফ্রিতে, আমরা সেই হেল্পগুলো করে থাকি। চীনে বিএনপির বৃহত্তর চীন শাখার আয়োজনে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেশটির গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয় সেখানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপির নেতা মোহাম্মদ শাকওয়াত হোসেন কানন। সঞ্চালনা করেন সেখানে সাবেক ছাত্র নেতা মোহাম্মদ ওয়ালিউল্লাহ। আলোচনায় সভায় বক্তব্য রাখেন শেখ মাহবুবুর রশিদ, মোহাম্মদ আসিফ হক রূপু, মোহাম্মদ হাসমত আলী মৃধা জেমস, এস.এম. আল আমিন, মোহাম্মদ সালাউদ্দিন রিক্তা সহ আরও অনেক নেতৃবৃন্দ। এ সময় দেশটির বিভিন্ন শহরে বসবাসরত অর্ধশতাধিক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার জোহর রাজ্যে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 10,000-এরও বেশি মানুষ। টানা বৃষ্টিপাতে এই রাজ্যটিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জোহর বাহরু, ক্লুয়াং, কোটা, টিঙ্গি, পন্টিয়ান এবং কুলাই অঞ্চলের বাসিন্দারা। শুক্রবার এসব অঞ্চলের মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় এক গণমাধ্যম। জোহর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্য মতে মোট 3018টি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গেল 10 ঘন্টায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। সরকারের তরফ থেকে রাজ্যের বেশ কয়েকটি এলাকাতে তীব্র মাত্রার টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও এই দেশটির অন্যান্য অঞ্চলেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে ওয়েস্ট মিডল্যান্ডস যুবদল এবং বার্মিংহাম সিটি যুবদলের যৌথ উদ্যোগে দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েস্ট মিডল্যান্ড যুবদলের সভাপতি মুদ্দাসির খান। যৌথভাবে সঞ্চালনা করেন বার্মিংহাম সিটি যুবদলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এবং ওয়েস্ট মিডল্যান্ডস যুবদলের সাধারণ সম্পাদক চুনু মিয়া। প্রধান অতিথি হিসেবে ছিলেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বাবর চৌধুরী। এছাড়াও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লায়েক মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন, বার্মিংহাম সিটি যুবদলের সভাপতি কয়সার আলী শাহিন, ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ফয়সাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সেখানে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। আগুনে পুড়ল চট্টগ্রাম লালখান বাজারে প্রায় ৩০টির মতো বসতঘর। সোমবার রাতে টাঙ্কিপাড়ের একটি বাসা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে এই আগুন। আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে প্রায় 2টি ইউনিটের 1.5 ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা যে গ্যাস সিলিন্ডার বা রান্না চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে পড়েছে প্রায় 3 একর বনভূমি। সোমবার সন্ধ্যায় উথুরা রেঞ্জের আঙ্গারপাড়া বিটের অধীনে চাঁদপুরে এই দুর্ঘটনা ঘটে। বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে প্রায় 3.5 ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় 3 একর বনভূমি। বিরোধী নেতা একরেম ইমামোগলুর মুক্তির দাবিতে 5 দিন ধরে চলমান বিক্ষোভ থেকে এ পর্যন্ত আটক করা হয়েছে কমপক্ষে 1133 জন আন্দোলনকারীকে। সোমবার এই তথ্য জানিয়েছে তুরস্ক প্রশাসন। সরকারের দাবি, প্রতিবাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের নামে সন্ত্রাসবাদ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর আগে দুর্নীতির অভিযোগে এরদোগানের প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলুকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে তুরস্কের পরিস্থিতি। ইমামোগলুর মুক্তির দাবিতে রাস্তায় নামেন বহু মানুষ। সভা সমাবেশ নিষিদ্ধ, ধরপাকড় করেই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে সেখানকার প্রশাসন। এরই মধ্যে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে একরেম ইমামোগলুকে। দর্শক, এই ছিল যমুনা নিউজের এই পর্যায়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।